নতুন জাতীয় কনসার্ন বা সমস্যা দেখা দিয়েছে, সেটা হলো আমাদের সার্বভৌমত্ব বা আমাদের জাতীয় নিরাপত্তাই আজ হুমকির মুখে। যার সার্বভৌমত্বের বোধ নাই তার মতো নির্বোধ আর হয় না। সার্বভৌমত্বের বোধটা এটা কার? সার্বভৌমত্ব কি রাষ্ট্র প্রোটেক্ট করবে? সার্বভৌমত্ব কি শুধু সেনাবাহিনী প্রোটেক্ট করবে? না, সার্বভৌমত্বের মালিকানা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক। বিগত 15 বছরের স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসনে সমস্ত প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। একইভাবে আমাদের সেনাবাহিনীও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সেনাবাহিনীর একটা সংস্কার দরকার এবং এটার জন্য একটা কমিশন দরকার। সেই দাবি নিয়ে দীর্ঘদিন যাবৎ এই প্ল্যাটফর্মটি বিভিন্নভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে, যুক্তি তর্ক তুলে ধরছে। তো সেটার এখনো পর্যন্ত কোনো বাস্তব রূপের আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে না। কিন্তু তার বাইরে এখন যে নতুন জাতীয় কনসার্ন বা সমস্যা দেখা দিয়েছে, সেটা হলো আমাদের সার্বভৌমত্ব বা আমাদের জাতীয় নিরাপত্তাই আজ হুমকির মুখে। তো জাতীয় নিরাপত্তা হুমকির মুখে, এটা 5 তারিখের আগের প্রেক্ষাপটে একরকম ছিল, 5 তারিখের পরের প্রেক্ষাপটে আরেক রকম। সো এই যে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে আমরা এখন নতুন করে আবিষ্কার করছি, এর তাৎপর্যটা কি? কেনই বা আমাদের এখন মনে হচ্ছে যে একটা জাতীয় নিরাপত্তা নীতিমালা দরকার? তাহলে আমাদের এতদিনের যে রাজনৈতিক আপনার বন্দোবস্তের মধ্যে যে ধরনের নিরাপত্তা বা সার্বভৌমত্বের সম্পর্কে যে ধরনের ধারণা আপনার লিপিবদ্ধ ছিল বা চর্চা করা হয়েছে, সেগুলোর ব্যাপারে আমাদের একটা কি বলে যে অভ্যুত্থানের মধ্য দিয়ে সব কিছুর যেরকম আমাদের কি বলে যে প্যারাডাইম শিফট, পাটাতন পরিবর্তন হয়েছে, যে 5 তারিখের আগের বাংলাদেশ এবং পরের বাংলাদেশ যে আলাদা, নতুন বাংলাদেশে আমরা যে নতুন বাস্তবতা প্রবেশ করেছি, সেক্ষেত্রে আমাদের এই টোটাল নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের বিষয়টিও নতুন করে রিথিঙ্কিং করা, চিন্তা করার সুযোগ বা প্রয়োজন হাজির হয়েছে। সেদিক থেকে আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে ফাউন্ডেশন অফ জিওপলিটিক্স যেটা ছিল সেটা চেঞ্জ করতে হবে। আমাদের জিওপলিটিক্সের এই ফাউন্ডেশনটা গড়ে উঠেছে এখানে একটি দেশের সুবিধাকে মাথায় রেখে তাদের বয়ানকে এখানে মূলধারা বা মেনস্ট্রিম করা বা শক্তিশালী করার জন্যই এখানে আপনার আমাদের এই যে জিওপলিটিক্সটাকে শেপ দেওয়া হয়েছে, নির্মাণ করা হয়েছে। এই জন্য আমাদের দেখবেন যে কথায় কথায় বলা হয়েছে বন্ধু রাষ্ট্র, অথচ রাষ্ট্র তৈরি হয় এনিমি পারসেপশনের উপর ভিত্তি করে। কিন্তু আমাদেরকে শেখানো হয়েছে আমরা একই ভাষার সাথে ওইদিকে মিল আছে, একই সংস্কৃতি, একই রকম খাবার খাই, অনেক মিল আছে, ফলে আমরা বন্ধু রাষ্ট্র। এখন আপনার ঐতিহাসিক নানা সংকট, যুদ্ধ বিগ্রহ সমস্যার কারণে আপনি নানা জনের সাথে আপনার ঐক্য হইতে পারে, নানা জনের সাথে আপনার শত্রুতা হইতে পারে, কিন্তু তাই বলে একটা রাষ্ট্র যখন সার্বভৌম আকারে নিজেকে ডিক্লেয়ার করে, তখন সে এই কারণেই সার্বভৌম আকারে ডিক্লেয়ার করে, সে অপর রাষ্ট্রকে তার এনিমি ধরে নিয়ে নিজের সার্বভৌমত্ব সে ক্লেম করে। এটাকে বলা হয় আপনার স্টেট অফ এক্সেপশন। আপনার স্টেটটা যে এক্সেপশন, আপনি যে আলাদা, কেন আলাদা? এই যে আপনার আলাদা, এই যে আপনার আপনার স্বকীয়তা, মৌলিকত্ব, এইটা অন্য যে কেউ আপনার সহজভাবে নাও নিতে পারে। এটা ধরে নিয়েই আপনি এটাকে প্রোটেক্ট করার জন্য যা যা করেন সবই আপনার সার্বভৌম নীতিমালার অংশ। তো সেক্ষেত্রে আমাদের এই যে পররাষ্ট্রনীতি বলেন বা আমাদের যে জিওপলিটিক্যাল কন্ডিশন, এটার একটা আলাদা রাষ্ট্র আকারে দাঁড়ানোর জন্য যা যা দরকার তার বিরুদ্ধে সব কিছু করা হয়েছে এই নীতিমালা। এই জন্য আমাদের প্রথম প্রস্তাবনা হলো ফাউন্ডেশন অফ জিওপলিটিক্স, এটা চেঞ্জ করতে হবে। এটা কীভাবে এখন তাহলে আমরা নতুনভাবে আগাবো, আমাদের নতুনভাবে আগাইতে হবে এটা। তাহলে আমরা কিভাবে আগাবো সেটার চিন্তাটা আমাদের শুরু করতে হবে। সেটা শুরু করতে হবে যে দেখেন, আমরা বলছিলাম যে একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডে এখন আমরা বাস করি। এখন আর সেই একক ব্রিটিশ সাম্রাজ্য বা একক আমেরিকান আধিপত্যের দুনিয়া নাই। এখন অনেক রকম সুপার পাওয়ার, অনেকগুলো ব্লক, অনেকগুলো পোলার এরাইজ হয়েছে, জেগে উঠেছে। সেই যে মাল্টিপোলার ওয়ার্ল্ডের কথা আমরা বলছি, এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে আমরাও একটা পোলের অংশ হইতে চাই। যদি না হইতে পারেন, তাহলে আপনার নিয়তি হইল হয় আপনি আপনার তাদের গোলাম হিসাবে থাকবেন, আর না হয় আপনি ভ্যানিশ হয়ে যাবেন, দুইটার একটা। সো আমাদের তো তাহলে আমাদের তো আর ইন্ডিপেন্ডেন্টলি থাকতে হলে আপনাকে এই যে গ্লোবাল জিওপলিটিক্যাল কন্ডিশনে যে নতুন পাওয়ার ডিনামিক্স, তার মধ্যে আপনাকে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জায়গা হোল্ড করতে হবে। সেটা সুযোগ কি আপনার আছে? অবশ্যই আছে। যেমন এই যে বাঙালি কমিউনিটি,
ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে প্রায় 40 থেকে 45 কোটি কমিউনিটি। এই কমিউনিটির একটা মাত্র রাষ্ট্রীয় পরিচয় হলো বাংলাদেশ। এই কমিউনিটির আর কেউ কিন্তু রাষ্ট্র করতে পারেনি। পশ্চিমবঙ্গের বাঙালিরা ভারতীয় বাঙালি, আসামের বাঙালিরা আসামের বাঙালি, অন্যান্য দেশে যারা বাঙালি থাকে তারা সেই দেশের কমিউনিটির পরিচয়ে পরিচিত হয়। কিন্তু আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে এই জন্য সমস্ত বাঙালি কমিউনিটির, বিশ্ব বাঙালি কমিউনিটির প্রতিনিধিত্ব করেন। এই জন্য আপনার দায়িত্বটা গ্লোবাল। অন্যদিকে সেভেন সিস্টার থেকে শুরু করে এই পুরো অঞ্চলে আপনার একটা পোর্ট আছে, সমুদ্র আছে, আপনি সমুদ্রের প্রভু। ফলে আমি বলতেছি না যে দেশ দখল করে রাখবেন কালকেই। যেটা দরকার, আপনি নতুন যে অর্থনৈতিক বাস্তবতা এই অঞ্চলে আপনি লিড দিতে পারেন। আপনারা লিডিং এটা আমাদের প্রধান উপদেষ্টা অনেকবার বলেছেন। সো এই যে নতুন বাস্তবতা আপনার হাজির হয়েছে, সেই বাস্তবতায় আপনি নিজের পজিশনটা যদি চিন্তা করেন, তাহলে যে বিশাল কমিউনিটি, সেই কমিউনিটি যে যেখানেই থাকুক না কেন, তার জন্য বাংলাদেশের ব্যাপারে তার একটা আবেগের জায়গা আছে, তার একটা ইমোশনের জায়গা আছে। ফলে এই জায়গা থেকে এই জন্য বাংলাদেশি পরিচয়টা, এটা কোনো শুধুমাত্র ক্ষুদ্র জাতিবাদী পরিচয়ের জায়গায় আর দেখবার সুযোগ নেই, আটকে রাখার সুযোগ নেই। এটা হলো আমাদের একটা সিভিলাইজেশনাল আইডেন্টিটির জায়গায় নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে পপুলার সভারেন্টি, আমাদের যে সার্বভৌমত্বের বোধ, যার সার্বভৌমত্বের বোধ নাই তার মতো নির্বোধ আর হয় না। সার্বভৌমত্বের বোধটা এটা কার? সার্বভৌমত্ব কি রাষ্ট্র প্রোটেক্ট করবে? সার্বভৌমত্ব কি শুধু সেনাবাহিনী প্রোটেক্ট করবে? না, সার্বভৌমত্বের মালিকানা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক। আমাদের এই যে নাগরিকের সাথে সার্বভৌমত্বের যে সম্পর্ক, সেই জায়গা থেকে যখন আপনার একটা জাতীয় কি বলে যে রাজনৈতিক প্রস্তাবনার বিকাশ হবে, তখনই আপনার সার্বভৌমত্ব প্রোটেক্ট থাকবে, নিশ্চিত থাকবে। এই জন্য আমাদের যেই নতুন জিওপলিটিক্যাল, আমরা যেটা বলছি ফাউন্ডেশন অফ জিওপলিটিক্স, হ্যাঁ, যেটা যেখানে তৈরি হবে, সেখানে আমাদের সার্বভৌমত্বের ধারণাটা হবে জনসার্বভৌমত্ব। এই সার্বভৌমত্বটা শুধুমাত্র রাষ্ট্রীয় বাহিনী কেন্দ্রিক না, সেনাবাহিনী কেন্দ্রিক না, পলিটিক্যাল পার্টি কেন্দ্রিক না। এই জনসার্বভৌমত্বের আলোকে, হ্যাঁ, আমাদের নতুন করে আমাদের ফাউন্ডেশন অফ জিওপলিটিক্স ঠিক করতে হবে। কারণ আমরা যেই জিওপলিটিক্যাল বাস্তবতার আলোকে আগামী দিনে আমাদের পরিচালিত করব, সেই অনুযায়ী দুনিয়ার পাওয়ার ডিনামিক্সে আমাদের জায়গা নির্ধারিত হবে। এই জন্য আমাদের প্রথম কাজ হইল, এতদিনের যে জিওপলিটিক্যাল আমাদের স্ট্র্যাটেজি বলেন, এডুকেশন বলেন, আমাদের বোধ ছিল বা আমাদের যে ধারণা ছিল, সেটাকে চেঞ্জ করে এই নতুন বাস্তবতায় আমাদের নতুন করে আমাদের ফাউন্ডেশনটা তৈরি করতে পারতে হবে। এবং এই গ্লোবালাইজেশনের যুগে ন্যাশনালিজমটা ঠিক আর একটা ভৌগোলিক পেরিফেরির মধ্যে থাকে না। মানে ন্যাশনালিজম ইন দ্য এজ অফ গ্লোবালাইজেশন, এটাকে রিথিঙ্কিং করতে হবে। সেটা ঠিক 60-এর দশকের বা 80-র দশকের এই জাতীয়তাবাদের যে আবেগ, সেই জায়গা থেকে আপনার জাতি রাষ্ট্রকে দেখলে হবে না। রাষ্ট্র একটা গ্লোবাল নেক্সাসের মধ্যেই ফাংশন করে, এটা আলাদা বিচ্ছিন্নভাবে ফাংশন করে না। সেটা আপনি দেখবেন যে ঘটনাটা হয়তো আপনার অভ্যন্তরীণ, ঘটনা হয়তো শাহবাগের বা মতিঝিলের, কিন্তু এটার একটা আপনার গ্লোবাল ইম্প্যাক্ট বা কানেকশন আছে, গ্লোবাল পাওয়ার ডিনামিক্সের সাথে এগুলো একটা সম্পর্ক আছে। আপনি যখন ডিপলি আলোচনা করবেন বা খতিয়ে দেখবেন, তাহলে এই যে একটা ট্রান্সন্যাশনাল কন্ডিশনের মধ্যে আমরা আছি, সেখানে তাহলে আমাদের এই যে জাতিগত অস্তিত্ব, সেটাকে আপনি যদি নতুনভাবে ক্লেম করতে না পারেন, নতুনভাবে ডিজাইন করতে না পারেন, তাহলে কিন্তু আপনি এই যে আগামী দিনের পাওয়ার ডিনামিক্স, সেখানে কিন্তু আপনি সুবিধা করতে পারবেন না, সুবিধা নিতেও পারবেন না, সুবিধা অন্যকে দিতেও পারবেন না। তো অন্যদিক থেকে এখানে নতুন যে আপনার একটা বাস্তবতা তৈরি হচ্ছে দুইটা দিক থেকে। একটা হলো ভারত পাকিস্তান। এই ভারত পাকিস্তানের যুদ্ধটা যদি আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করেন, অপারেশন সিন্দুরে ঘটনাটা কি ঘটলো দেখেন। যে কোনো মূল্যে ভারতের অস্ত্রশস্ত্র, মিলিটারি ক্যাপাসিটি, এগুলোর ব্যাপারে একটা গর্ব আছে। হ্যাঁ, তারা হিউজ বাহিনী, তার অস্ত্র সে রেগুলার কিনে বিভিন্ন দেশ থেকে। কিন্তু এই যুদ্ধে দেখেন আমেরিকা সিম্পলি তাকে তুলে একটা আসার দিছে। কিভাবে দিচ্ছে? যুদ্ধের সময় একটা হাইপ তৈরি করছে, এবং সেখানে প্রথমে ব্রিটেন বললো ঠিক আছে আমি আসছি, এদিক দিয়ে চালায় যাও। ব্রিটেনের সিগন্যালকে সবসময় ধরে নেওয়া হয়, ব্রিটেন যেদিকে যাবে আমেরিকাও সেদিকে থাকবে। তারপরে এদিক দিয়ে ন্যাটোর সদস্য তুরস্ক ড্রোন ফ্যাসিলিটি দিয়ে দিল পাকিস্তানকে। ড্রোন এবং আপনার এই এয়ার ফাইটে দেখা গেলো একটা ট্রিমেন্ডিয়াস সফলতা পাকিস্তান অর্জন করলো। করার মধ্য দিয়ে এখন এই যে আপনার তুরস্ক যে সহযোগিতা করলো পাকিস্তানকে, তুরস্ক এটা আমেরিকার কনসার্ন ছাড়া করে নাই। ন্যাটো মেম্বার হিসাবে তুরস্ক এমন কোনো অ্যাক্টিভিটি করবে না
যেটা ওয়েস্টার্ন পাওয়ার ব্লকের বাইরে গিয়ে ফাংশন করবে। ফলে এই টোটাল ডিজাইনের মধ্যে ভারত শুধু সাউথ এশিয়াতেই একা হয়নি, সাউথ এশিয়াতেই তার স্টেক হারায়নি। 5 তারিখে বাংলাদেশে শুধু সে পরাজিত হয়নি, সে এখন গ্লোবাল ডিনামিক্সে সে একা হয়ে গেছে। ভারতীয় পণ্ডিত বিশ্লেষকদের লেখালেখা কদিন যাবত দেখতেছিলাম, তারা নিজেরাই রিয়েলাইজ করতেছে যে এই যে হিন্দুত্ববাদী উত্তেজনার খপ্পরে পড়ে মোদি একটা যুদ্ধ করতে গিয়ে যে তার একটা পপুলার পলিটিক্যাল অ্যাচিভমেন্টের চেষ্টা করছে, এটা তার জন্য বুমেরাং হয়েছে। সে তার মিলিটারি সক্ষমতা যে আসলেই খুব দুর্বল, হিউজ মিলিটারি এগুলো থাকার পরেও অপারেশন লেভেলে যে সে খুবই অদক্ষ এবং তার স্ট্র্যাটেজি যে খুবই পোর, এটা প্রমাণিত হয়েছে। তো ফলে সেদিক থেকে আপনি যদি চিন্তা করেন, ইন্ডিয়ার মতো একটা দেশ আজকে সে চারদিকে প্রতিবেশীদের থেকে সে বিচ্ছিন্ন। হ্যাঁ, আমরা বলি যে ইন্ডিয়া দ্বারা আমরা ঘেরা, না, ইন্ডিয়াই তার শত্রু দ্বারা ঘেরা, কারণ ইন্ডিয়া তার সমস্ত ফ্রেন্ডকে হারাইছে চারপাশে। দিক দিয়ে মিয়ানমারের ইস্যু দেখেন, এটা দীর্ঘদিন যাবত যুদ্ধ চলতেছে। ফলে আপনি দুই দিক থেকে একটা যুদ্ধ অবস্থার মধ্যে আছেন, মাঝখানে আপনি আছেন। ফলে বাংলাদেশ এমনিতেই একটা ফ্রন্টলাইন স্টেট হিসাবে আছে, যুদ্ধের ফ্রন্টলাইন স্টেট হিসাবে আছে।